হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে সিরিজ আমরা অনেকদিন আগে করছিলাম সেটাকে আবার কন্টিনিউ করব। এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের দুটো যে ভিডিও সেটা সাইমালটেনিয়াসলি আসতে থাকবে। কখনো কখনো এনটিপিসি আসবে এবং কখনো কখনো গ্রুপ ডির যেটা নতুন স্টার্ট করেছি চ্যাপ্টার ওয়াইজ, সেটা এই দুটো অল্টারনেট করে করে আসতে থাকবে। ঠিক আছে, রেকর্ডেড ভিডিওস থাকবে। তো দেখো, ক্লাস 8 অবধি আমরা করেছিলাম প্রিভিয়াস ইয়ারের, আর হচ্ছে তারপর একটা ম্যারাথন ক্লাস করেছিলাম। তো ক্লাস 9 থেকে আমি আবার কমপ্লিট করছি এবং মাঝে মাঝে যদি মনে হয় তাহলে কিছু ম্যারাথন ক্লাস এক দুটো আমি এক্সট্রা করাবো। ঠিক আছে, চলো দেখা যাক। আজকের এই যে কোশ্চেন্স গুলো আছে, এই কোশ্চেন্স গুলো আমরা সলভ করবো। তোমরা ট্রাই করো এই কোশ্চেন্স গুলো নিজে থেকে সলভ করার আগে পজ করে করে, এবং এর যে সলিউশন যেটা করাবো বা পিপিটি এক্সট্রা, এটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক উপরে দেওয়া আছে, ডেসক্রিপশনও আছে, জয়েন করে নিও। অবশ্য ক্লাসটা দেখার পরে করো। দেখো বলছে, প্রথমে কি বলছে যে একটি ঘড়ি একটি নির্দিষ্ট মূল্যে, একটা ঘড়ি আছে যেটা একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করে দীপিকার 10%-এর ক্ষতি হয়ে যায়। যদি একই ঘড়ি 140 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তিনি 4% লাভ করতেন। ঘড়িটার ক্রয় মূল্য কত? তো বাই সেলিং এ ওয়াচ, একটা ওয়াচকে বিক্রি করে একটা সার্টেন অ্যামাউন্টে দীপিকার কি লস হয় 10%। তো মনে করে নাও, সাপোজ করো, এক মিনিট, সাপোজ করো তুমি মনে করো যে ও যে ঘড়িটা ছিল সেটা 100 টাকা দাম ছিল। ঠিক আছে, একটা কি বলছে, ঘড়ি নির্দিষ্ট মূল্যে বিক্রি করে ক্ষতি হচ্ছে। তো মনে করে নাও ঘড়িটার অ্যাকচুয়াল দাম ছিল 100 টাকা। ঠিক আছে, তার মানে ও 10%-এর ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে মানে তার মানে নিশ্চয়ই কততে বিক্রি করছে? ও 90-তে বিক্রি করছে, যেহেতু 10%-এর ওর ক্ষতি হচ্ছে এখানটায়। তারপরে বললো যে বাই সেলিং দ্য সেম ওয়াচ, একই ঘড়িটা যদি 140 টাকা জাস্ট বেশি দামে বিক্রি করে তাহলে 4%-এর প্রফিট হবে। আবার এবার বলছে 4%-এর প্রফিট হবে মানে কি 104-এ বিক্রি করবে নিশ্চয়ই। 100 টাকা কেনা দাম হলে 104-এ বেচবে। তো তাতে দেখা যাচ্ছে কত ডিফারেন্স? 14, অর্থাৎ 14 টাকা জাস্ট বেশি ওরা বা দামটাকে বাড়িয়ে দিচ্ছে বিক্রয় মূল্যকে, যেটা এখানে বলা ছিল কত? 140। তাহলে 14 ইউনিট যেটা আমাদের আসলো, সেই 14 ইউনিটের ভ্যালু হচ্ছে 140 টাকা। 14-র ভ্যালু যদি 140 হয়ে যায় তাহলে তার ক্রয় মূল্য অর্থাৎ 100-র ভ্যালু কত? তো তুমি টিকিট দেখতেই পাচ্ছ, 1000 চলে আসবে। বেসিক্যালি এইখানে ডাইরেক্টলি এরকম করে করতে হয় যে আগে কি হচ্ছিল, আগে লস হচ্ছিল 10%-এর, আর এখন আবার প্রফিট হচ্ছে 4%। তার মানে 10% লসকে কভার করে নিয়ে এক্সট্রা 4% মানে 14%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 140। ঠিক আছে, তাহলে 100%-এর ভ্যালু কত? তোমার ডাইরেক্টলি উত্তর এখান থেকে কিন্তু চলে আসবে 1000। ওকে, তারপরেরটা দেখো, এটা দেখি কি বলছে। বলছে দেখো যে অমিত অমিত একটা কাজকে, অমিত অ্যালোন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, অমিত একা একটা কাজকে 15 দিনে করতে পারে এবং বলবীর একা সেই কাজটাকে 10 দিনে করতে পারে। তো কে কে আছে এখানে? অমিত আছে। অমিত কত দিনে? 15 দিনে করতে পারে। আর বলবীর কত দিনে করে? ওই একই কাজটাকে 10 দিনে। তো আমরা এদের লসাগু নেব 30। এটা হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক, মানে মোট কাজ। 15 দুয়ে 30 আর 10 তিনে, অর্থাৎ এ আর বি এর এক এক দিনের কাজের পরিমাণ, বা বলতে পারো ওদের এফিসিয়েন্সি বা দক্ষতা বেরোলো, একদিনে কতটা করে কাজ করতে পারে। এবার বলছে অমিত অ্যালন ওয়ার্কস ফর 3 days, অমিত একা 3 দিন কাজ করলো আফটার হুইচ, এবং তারপরে বলবীর জয়েন করলো ওকে, দেন দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড, তাহলে কাজটা কতদিনে ফিনিশ হবে? দেখো, প্রথম 3 দিন অমিত একা কতটা কাজ করে দেবে? একদিনে 2 ইউনিট করে করে, তাহলে 3 দিনে অমিত অলরেডি 6 ইউনিট কাজ করে ফেলবে 30-এর মধ্যে। বাঁচবে কত? 24 ইউনিট। এই 24 ইউনিট কাজ এখন দুজনে মিলে করবে। দুজনে মিলে একদিনে করতে পারে 5 ইউনিট করে কাজ। তাহলে 24 ইউনিট করতে 24/5 দিন, অর্থাৎ 4×4/5 দিন টাইম আরো লাগবে। অর্থাৎ এদিকে তো লাগলো কয়দিন? 3 দিন একা করলো, আর এদিকে 4×4/5, দুটোকে যোগ করো, 4 আর 3 হবে 7×4/5, অর্থাৎ টোটাল 7×4/5 দিনে গোটা কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, কাজটা 7×4/5 দিন টাইম এখানে লাগবে। নেক্সট দেখি পরেরটা। দেখো নেক্সট কোশ্চেন। ওকে, বলছে প্রজ্ঞা বলে একজন আছে, প্রজ্ঞা ইনভাইটেড মেলস এন্ড ফিমেলস। প্রজ্ঞা কি করে? মেলস আর ফিমেলসদেরকে ইনভাইট করছে। কোথায় ইনভাইট করছে? বার্থডে পার্টিতে। ইন দ্য রেশিও, কোন রেশিওতে? 7:6 রেশিওতে। নাম্বার অফ মেলস দেওয়া আছে পার্টিতে 56 জন, তাহলে টোটাল নাম্বার অফ গেস্ট কত? ভাই এখানে দেখতে হবে মেল আর ফিমেলের রেশিও কি দেওয়া আছে। তো মেল ফিমেলের রেশিও 7:6,
দুটোকে অ্যাড করলে 13 ইউনিট হয়, আর তার 13 ইউনিট টোটাল গেস্টের ভ্যালু। টোটাল গেস্ট 13 ইউনিট, যার মধ্যে মেল 7 ইউনিট। তো 7-এর ভ্যালুই আমাকে এখানে দেওয়া আছে 56, তাহলে 13-র ভ্যালু কত হবে? তাহলে 7 8 56, 13 8 104, অর্থাৎ এটার অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হবে আমাদের 104। নেক্সট দেখো, 4 নাম্বার কোশ্চেনে চলে আসি আমরা। এইখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, যে ছবিতে কি বলা আছে দেখো, ছবিটায় বলছে লুকিং অ্যাট দ্য ফলোইং ফিগার। এই ছবিটার মধ্যে হোয়ার অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে বি এবং ডি এর। এখানে তোমরা অ্যাঙ্গেল গুলো দেখতে পাচ্ছ না? আমি ভালো করে লিখে দিই। এ হলো এটা, এটা বি হয়ে গেল, এটা সি হয়ে গেল, এবং এটা ডি হলো। এরকম একটা দেওয়া আছে ছবি আমার কাছে এখানটায়, এবং এখানটায় বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ বি আর ডি। বি এর অ্যাঙ্গেল হচ্ছে 7x মাইনাস 30 ডিগ্রি, আর ডি এর অ্যাঙ্গেল হচ্ছে 5x ডিগ্রি, আর ডি হচ্ছে 5x ডিগ্রি রেসপেক্টিভলি। উই ক্যান সে দ্যাট দ্য ভ্যালু অফ x, তাহলে x এর ভ্যালু কত তোমাকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই। প্রথম কথা, এখানে অ্যাকচুয়ালি বলে দেওয়া নেই যে ছবিটা কি আমাদেরকে, বাট দেখে বুঝতে হবে আমাদের এখানটা ছবিটা হিসেবে যে এটা একটা আমাদের মানে সামান্তরিক আছে। সামান্তরিক হলে পরে কি হবে? সামান্তরিকের আমাদের জানি যে দেখো, এটা যে সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকের অ্যাডজাসেন্ট সাইড গুলো বা বলতে পারো বিপরীত কোণগুলো যে থাকে, যেমন এই কোণটার যা ভ্যালু আছে এই কোণটার দুজনের ভ্যালু কিন্তু সেম হবে, কারণ আমরা সামান্তরিক যখন ড্র করি এরকম করি, এটা সামান্তরিক। তো এই কোণটার যা মান হয় এই কোণটার তাই মান হয়, আবার এই কোণটার যা মান হয় এই কোণটার তাই মান হয়, বিপরীত কোণগুলোর ভ্যালু সমান হয়। তার মানে এখান থেকে এই দুটো কোণের মান ইকুয়াল আমাকে করতে হবে, অর্থাৎ 7x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 5x। ওকে, যদিও এখানে কন্ডিশন বলা উচিত ছিল যেটা সামান্তরিক, ছবি দেখে বলা যায় না, না একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে তাও। ওকে, নেক্সট দেখো, তাহলে কত হবে? 5x টাই পাশে এসে বিয়োগ হলে 2x হবে, আর 3 ওদিকে গেল, তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 15। x এর মান 15 বেরোলো। আমাকে বের করতে কি বলেছে? x এর ভ্যালুই কত হবে? তো x এর ভ্যালু হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 15 ডিগ্রি বলে একটা অপশন আছে, তো x এর মান 15 ডিগ্রি। তারপরে দেখি এরপরে, আচ্ছা এবার আমাদের আছে যেটা, সেটা হচ্ছে একটা ডেসিমাল এক্সপ্যানশনে করতে বলেছে 109 কে। 109 কে ডেসিমাল এক্সপ্যানশন মানে ভেঙে ভেঙে, দশমিকে নয়, ভেঙে ভেঙে। তো দেখো 100 মানে 109 মানে কি? 109 মানে হচ্ছে 100 প্লাস 9, বাচ্চা কাচ্চা জিনিস, ডিভাইডেড বাই 100। তো সেপারেট যখন করবে, একবার বিচ্ছেদ নিয়ম 100/100 করবে তো 1 হয়ে যাবে, আর এদিকে হবে 9/100 হবে। 100 প্লাস 9/100 মানে 1 প্লাস 9/100। তো এখানে দেখতে হবে 1 প্লাস 9/100 কোথায় আছে? 1 প্লাস 9/100 দেখো কোথাও নেই, তো কনফিউশন আসতে পারে। এটা কেন বেসিক্যালি, কেন এটা করছে? 109 কে মানে ওরা ভেঙেছে যে এইভাবে করে, 109 কে এইভাবে ভেঙেছে। দেখো একটা 3 ডিজিটের সংখ্যাকে লেখে কিভাবে করে, একক, দশক, শতক। এককের ঘর মানে কি 9 1 কে 9, আর দশকের ঘরে কি আছে? কিছু নেই, 0 আছে, তাহলে 0 ইন্টু 10, আর এখানে আছে 1 ইন্টু 100। এই যে তিনটে, এটাই হচ্ছে 100 প্লাস 0 প্লাস 9 মানে হচ্ছে কি 109 আসবে, ডিভাইডেড বাই আমাদের যেটা ছিল 100। এইটাকেই সেপারেট করে করে লিখেছে। তাহলে প্রথমে এটা বাই এটা করলে 1 আসবে, এটাকে 0 ইন্টু 10 মানে কি 0ই হয়, 0/100 হয়, আর এটা হচ্ছে 9/100 হয়। তো বেসিক্যালি এইটাই হয়ে যাচ্ছে, এটা লেখা না লেখা একই ব্যাপার, 0/10 মানে তো 0ই হয়, ঠিক আছে। আচ্ছা 0/10 করেছে কারণ এই যে 0 0 আবার কাটা দিয়েছে, ঠিক আছে, গল্প একই। তো এইটাকে ওই ফরম্যাটে লেখা যেতে পারে, তো আমাদের এটা হবে এখান থেকে উত্তর। নেক্সট দেখো, পরে যেটা কোশ্চেন আছে কি বলছে, পরের কোশ্চেনটা একটু পড়ি আমরা, যে এক সেকেন্ড দেখো, বলছে যে টু গেইন 25% আফটার অ্যানাউন্সিং এ ডিসকাউন্ট অফ 10%। 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও যেন আমার 25% এর প্রফিট থাকে, তাহলে শপকিপারকে ওর জিনিসগুলোর দাম কত পার্সেন্ট বাড়িয়ে সেট করতে হবে। হাজারবার প্রতিবার বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টে আসে, কিচ্ছু না, যখন এখানটায় আসবে দেখো কনসেপ্ট এখানটায় দু রকম ভাবে করা যায়। আমরা মাঝখানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস নিয়ে দিয়ে তিনটে দিয়ে করতে পারি, অথবা এখানে গল্প একটাই, এখানে ফান্ডামেন্টাল একটা, যে দুটোর বিক্রয় মূল্য সমান, অর্থাৎ জিনিসটার বিক্রয় মূল্য। তো যখন আমি প্রফিট করছি, ক্রয় মূল্যের উপরে 25% প্রফিট মানে কি 125%, এটাও হচ্ছে আমার বিক্রয় মূল্য। আবার ধার্য মূল্য মানে মার্ক প্রাইসের উপরে যখন 10% এর ডিসকাউন্ট দিচ্ছি, তখন ভ্যালুটা 90% দাঁড়াচ্ছে, ওটাও বিক্রয় মূল্য, দুটো সেম।
তো এখান থেকে সিপি আর এসপি এমপি এর আমি পাবো রেশিও, কাটাকাটি করলে 90/125 হবে, পার্সেন্টেজ কাটা গেলে। দেন 5 দিয়ে কাটে, 5 18 তে 90, 5 25 এ 125। ওকে, তো কস্ট প্রাইস যদি 18 হয় তাহলে মার্ক প্রাইস বা ধার্য মূল্য হবে কত? 25 হবে। তা আমাকে কি বের করতে বলেছে? মাস্ট মার্ক দি প্রাইস অফ দ্য আর্টিকেল উইথ, আচ্ছা কত টাকা দাম ওকে রাখতে হবে। দেখো কস্ট প্রাইস যদি ওর 360 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত হবে? তো কস্ট প্রাইস 360 বলছে, আর আমার হিসাবে কস্ট প্রাইস আসছিল 18, তাহলে 18 এর ভ্যালু যদি 360 হয় তাহলে 25 এর ভ্যালু কত, সেটাই আমাদের ধার্য মূল্য বা মার্ক প্রাইস বেরোবে। তাহলে 18 2 36, 25 2 50, তার মানে 500 টাকা ওকে দাম সেট করতে হবে। কার? সেই জিনিসটার এমআরপি বা এমপি বলতে পারো, মার্ক প্রাইসও বলতে পারো। নেক্সট দেখো, বলছে সিন্স দি এইচসিএফ, যেহেতু 48 এবং 144 এর গসাগু হচ্ছে 48, তাই 48 আর 144 এর লসাগু কত হবে? তো এই দুটোর লসাগু বের করতে বলেছে বেসিক্যালি, 48 আর 144 এর। তো 48 এর আর 144 এর যদি তুমি লসাগু করো, গসাগু প্রথমে করো, গসাগু এর মাধ্যমে লসাগু যেটাকে বলে, 48 একে 48 আর 48 3-এ। তো এটা যখন লসাগু করতে হবে তখন কি করতে হয়? এইটাকে এবং এই দুটোকে সবকে গুণ করে দিতে লাগবে। তাহলে 3 8 24, এই তো 144ই আসলো আর কি বেসিক্যালি। এইটা হয়ে যাবে ওর লসাগু। ওকে, এটা হয়ে যাবে লসাগু। তুমি চাইলে পরে এখানে ওই এটা অ্যাপ্লাই করতে পারো ফর্মুলা, যে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইনটু গসাগু। তাহলে সংখ্যা দুটো কি কি ছিল? এখানে 48 আর 144 ছিল, তোমাকে গসাগু দেওয়াই আছে, তাহলে তুমি কাটাকাটি করো, তোমার লসাগু চলে আসবে 144। ওকে, এখানে কি বের করতে দিয়েছে? আচ্ছা সরি, এলসিএম বের করতে দিয়েছে। তো এলসিএম টা 144, গুণফল হবে না, এলসিএম টা হবে 144। নেক্সট দেখো, বলছে এখানে কি বলছে দেখো, দ্য স্পেস ডায়াগোনাল অফ এ কিউব মেজার্স 8√3। ঠিক আছে, আচ্ছা ঘনকের দৈর্ঘ্য, মধ্য কথা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8√3। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব? ঘনকের আয়তন কত? ঘনক, ঘনক মানে হচ্ছে যেটা আমাদের লুডুর ছক্কা আর কি। তো তার যে কর্ণ হয়, কর্ণ মানে যেটা একদম একটার কোণা থেকে আরেকটার এদিককার কোণা অবধি, এরকম মানে ওই সাইডের থেকে একদম ওই সাইডের কোণা অবধি, সেই কর্ণের দৈর্ঘ্যের কি হয়? রুট ফর্মুলা কি হয় মনে আছে? দেখো নর্মালি আমাদের যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে, যেটা আয়ত ঘনক থাকে সেখানে থাকে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা হয়। ঠিক আছে, কিন্তু যখন আমাদের বড় ঘনক হয়ে যায়, ঠিক আছে, ঘনকের ক্ষেত্রে তো আলাদা এক্স ওয়াই জেড হয় না, সব বাহু হয়। তাহলে বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার, তার মানে রুট ওভার 3a স্কোয়ার। তো এ স্কোয়ার বাইরে বেরোবে, অর্থাৎ a√3, বাহুর √3, এটা হচ্ছে ওর কর্ণের দৈর্ঘ্য। তো সেটা আমাকে দেওয়া আছে কত? এখানটায় 8√3। তার মানে এর ভ্যালু মানে বাহুর দৈর্ঘ্য 8 পেয়ে গেলাম। বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে ঘনকের আয়তন কি হয়? বাহু কিউব হয়। তার মানে 8 এর কিউব হবে। তো 8 এর কিউব কত আসবে? 512 সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার হবে অ্যান্সার। আচ্ছা এর পরেরটা দেখি কি আছে। দেখো বলছে ভ্যালু বের করতে হবে আমাদেরকে কার? এর, ফর দ্য ইকুয়েশন দিস। এই সমীকরণটার থেকে এর ভ্যালু আমাকে বের করতে হবে। tan a প্লাস tan 2a প্লাস tan 3a করে করে ইজ ইকুয়াল টু tan a প্লাস tan 2a প্লাস ইন্টু tan 3a দেওয়া আছে। তো ভ্যালু অফ এ কত হবে? দেখো কিছু না, এই ধরনের কোশ্চেন যখন থাকবে অপশন থেকে ভ্যালু তুলে নিয়ে জাস্ট পুট করে দাও এখানটাতে, ঠিক আছে। ওর ফর্মুলাতে যাওয়ার কোনো মানে এটার কনসেপ্ট আছে, বাট যাওয়ার দরকার নেই, এটা প্রুফ করলে আসবে এটা। তো কোন ভ্যালুর জন্য হয়, তো আমরা স্যাটিসফাই করানোর জন্য অপশন থেকে ভ্যালু পুট করে দেবো। দেখো আমি যদি শুধু π/3 বসাই, তাহলে এর মান যদি π/3 বসাও মানে 60 ডিগ্রি বসাও, তো tan 60 ডিগ্রির মান কত হয়ে যায়? √3 হয়। এখানেই আমরা সলভ করি, tan 60 ডিগ্রির মান √3। আচ্ছা এখানে যখন তুমি tan 2a তে বসাচ্ছ, যখন তুমি tan 2 এর ঘরে বসাচ্ছ, তো তখন কি হবে? tan 30 যদি বসাও, তাহলে 60 বসাও, তাহলে 120 ডিগ্রি হয়ে যাবে। tan 2a, আমি সবগুলোর ভ্যালু একবার করে বের করে নিই, ঠিক আছে। tan a, ওকে, আর tan 2a, তো tan a এর যখন আমি বসাচ্ছি তখন আমার √3 আসলো, আর tan 2 এর যখন বের করব মানে কি হবে? tan 120 ডিগ্রি। এবার দেখো tan 120 ডিগ্রিকে লেখা যায় tan 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ এবার সামথিং 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা যদি থাকে তাহলে কি হয়? ট্যানটা কট হয়ে যাবে, কট
এবার দেখতে হবে এটা কোন ঘরে পড়ছে, 90 প্লাস থিটা অল সাইন, সাইনের ঘরে পড়ছে, সাইনের ঘরে ট্যান মাইনাস হবে, তাহলে মাইনাস কট 30 হলো। এবার কট 30 ডিগ্রির ভ্যালু কি হয়, দেখো ট্যান 30 ভ্যালু 1/√3, আবার কট 30 ভ্যালু কিন্তু √3 হয়, কিন্তু সামনে মাইনাস আসবে, অর্থাৎ এটা হয় -√3, এটা +√3 হয়ে যাবে, এটা -√3 হয়ে যাবে। আবার আছে কি এটা, অর্থাৎ 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যান 90 প্লাস 90, ট্যান 90 প্লাস 90, ডাইরেক্ট ভ্যালু মনে থাকলে বসাতে পারো, বাট আমি বলে দিচ্ছি একটা থেকে, তাহলে এটা কি হবে কট 90 ডিগ্রি মাইনাস কট 90 ডিগ্রি। এবার কট 90 ডিগ্রি মান কি হয়, ঠিক আছে, দেখো ট্যান 0 এর মান যেমন 0, কট 90 এর মান 0 হয়, ঠিক আছে, ট্যান 90 এর মান ইনফিনিটি বা মানে আনডিফাইন্ড, বাট কট 90 এর মান 0 হয়, তো এটা 0 আসবে বেসিক্যালি, তো তখন এটা হয়ে যাবে 0, অর্থাৎ এই গোটাটার মান আমার কিন্তু দেখো 0 দাঁড়িয়ে যাচ্ছে যখন আমি এই π/3 নিচ্ছি 0। এবার এই পাশে যদি বসাতে যাই, দেখো যখনই তুমি ট্যান π/3 বসালে তোমার ট্যান 2 এর পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছিল, 0 হচ্ছিল না, ট্যান 2 এর পার্টটা না, সরি ভুল বললাম, ট্যান 3 এটা, ট্যান 3 এর ভ্যালু আমার কত 0 আসলো, তো 0 যখনই আসলো এখানে 0 দিয়ে গুণ করলে আর যাই থাকুক না কেন এদিকেও 0 হবে, অর্থাৎ স্যাটিসফাই করে গেল, অর্থাৎ π/3 তো আমার অ্যান্সার হবেই, তো এইটা আমার উত্তরে আসবে না, ঠিক আছে, অনলি গুলো এটা বাদ দাও, কারণ এটা আমার অ্যান্সার হচ্ছেই। এবার শুধু আমাকে চেক করতে হবে 2π/3 এর জন্য হয় কিনা, তো 2π/3 মানে কি, π/3 কত ছিল, 160 ছিল, 120 ডিগ্রি, তো ট্যান 100, এবার আমি ট্যান যদি চেক করে দেখি যে ট্যান এর মান কি হয়, তো ট্যান 120 ডিগ্রির মান কত, আমি একটু আগে বের করলাম যে এখানটায় ট্যান 120 ডিগ্রির মান -√3 এসেছিল, ঠিক আছে, যখন এইটার মান -√3, এটা ট্যান 120 হলো, এবার হয়ে যাবে ট্যান 240, ট্যান 240 ডিগ্রি, 240 ডিগ্রিকে কি লিখতে পারো, দেখো ট্যান 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাই লিখতে পারো ট্যান 180 প্লাস 60। এবার সামথিং 180 প্লাস থিটা যদি থাকে তাহলে ওটাই হয় আমাদের, চেঞ্জ হয় না, ট্যান 60 হয়, কিন্তু এটা অল সাইন ট্যান কোন ঘরে পড়ছে, ট্যানের ঘরেই পড়ছে, তো সাইনও চেঞ্জ হবে না, তাহলে ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ এটার মান হচ্ছে √3 সেক্ষেত্রে, অর্থাৎ যখন আমি এটা করছি এটা -√3 হলো, তো এইটা +√3 হয়ে গেল, ঠিক। এবার 120 3 360, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে কি হয় বলো দেখি, সব প্র্যাকটিসও হয়ে যাবে, তো ট্যান 60 ডিগ্রিকে কি লিখতে পারো, দেখো ট্যান 60 ডিগ্রি তুমি আবার বলতে পারো যে ট্যান স্যার 180, এগুলো ভ্যালু মনে রাখলে ঠিক আছে, না থাকলেও কোনো অসুবিধা নেই, আমি এটাকে বলতে পারি, দেখো ট্যান 60 ডিগ্রিকে তুমি এইভাবেও লিখতে পারো যে ট্যান 60 ডিগ্রি -0 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো যখনই মানে 360 ভ্যালু যদি মনে না থাকে, তো যখনই 180 360 এগুলো থাকবে মাল্টিপলে, বা বলতে পারে 180 মাল্টিপলে, তখন এটা সাইন কোনো চেঞ্জ হয় না, ট্যানটা ট্যানই হয়, ট্যান 0ই হয়, কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখতে হবে, কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, অর্থাৎ যেখানেই পড়ুক মাইনাস আসবে, কিন্তু আলটিমেটলি 0 হবে আর কি, ট্যান 60 ডিগ্রি ভ্যালু যেটা সেটা হচ্ছে 0 হয়ে গেল, তো আমি তখন দেখলাম একই গল্প দাঁড়ালো, ব্যাস খালি চেঞ্জ হয়ে গেল, এটা আর এটা, এটা -3 এটা +3 একটা 0, অর্থাৎ সেক্ষেত্রেও এই পাশে যখন তুমি বসাতে যাবে তখন এদিকেও একটা তুমি 0 পাবে, তো আলটিমেটলি দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা পসিবল, π/3 2π/3 দুটোর ক্ষেত্রেই এটা স্যাটিসফাই করবে এই ইকুয়েশনটা, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো আর দেখে নিই, ওকে, আচ্ছা তারপরেরটা, আচ্ছা এখানে একটা কেমন কেমন ছবি দেওয়া আছে, যাই হোক দেখে নি কি দেওয়া আছে না দেওয়া আছে, এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য, এই শেপটার এরিয়া কত হবে, যে জায়গাটা তার ক্ষেত্রফল কত, তো আমি একটু দাগ টানি মাঝখান দিয়ে, এখান দিয়ে এরকম যদি টেনে দিই, তাহলে এই পাশেরটা একটা আয়তক্ষেত্র, ওদিকেরটা একটা ত্রিভুজ হলো, ভ্যালু গুলো আমি লিখে দিচ্ছি, এখানে 19 দেওয়া আছে, এটা 6 দেওয়া আছে, এখানে 12 দেওয়া আছে, আর এখানেও 6 দেওয়া আছে, তো কিভাবে করে তুমি বের করবে, তো দেখো বেসিক্যালি এই গোটাটা যদি 19 হয়, এখান থেকে এইটুকুটা 12 হয়, তাহলে এখান থেকে এইটুকু যেটা সেটা 7 হয়ে গেল, তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 6 উচ্চতা 7, অর্থাৎ 21 আসবে, ঠিক। আর আয়তক্ষেত্রটার যে ক্ষেত্রফল সেটা কি হবে, সেটা 6/19, তাহলে 6 নং 54 4 হাতে গেল 5, 6 6 আর 5 11, তাহলে 114 আর 115 135, 135 স্কোয়ার ইউনিট, এটা হয়ে যাবে ওর ক্ষেত্রফল। তারপরে দেখো কি দেওয়া আছে, বলছে যে দি পপুলেশন অফ এ টাউন, একটা টাউনের পপুলেশন ইনক্রিজেস বাই 10% এভরি ইয়ার, প্রেজেন্ট পপুলেশন 20,000, তাহলে পরের বছর কি হবে, তো পরের বছর 10% বেড়ে যাবে,
10% বেড়ে যাওয়া মানে কি 110 হয়ে যাওয়া, 110% হয়ে যাওয়া। এটাকে শুধুমাত্র তুমি কাটাকাটি করো, 0 0 0 11 দুনা 22, 22,000, তাহলে পরের বছর 22,000 হয়ে যাবে। ঠিক আছে, বেসিক্যালি 20,000-এর 10% যদি করি তো 2,000 হয়, তাহলে 20,000 দিয়ে 2,000 বেড়ে গেল, 22,000 হয়ে গেল। আচ্ছা, এইটা বলছে যে কি সংখ্যা 3 + 2√5, এটা কি রেশনাল না ইরেশনাল সংখ্যা? অবভিয়াসলি এটা হচ্ছে ইরেশনাল। দেখো এটা মিক্সড টাইপ অফ, ঠিক আছে, করণী আমরা করেছিলাম মিশ্র করণী, যেখানে একটা রিয়েল পার্ট থাকে, একটা এরকম থাকে আর কি। ঠিক আছে, মানে একটা নাম্বার থাকে এরকম, পূর্ণ সংখ্যা একটা নাম্বার থাকে, আর তার সাথে এরকম থাকে রুট দেওয়া। ঠিক আছে, তো ইরেশনাল বা রেশনাল নাম্বার মূলদ আর অমূলদ, একটা মূলদ পার্ট থাকে, একটা অমূলদ পার্ট থাকে, কিন্তু আলটিমেটলি এটা অমূলদ সংখ্যাই হচ্ছে। ঠিক আছে, যেহেতু 2 × √5 আছে, তো এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার হবে না, কারণ আই নেই, আই থাকলে কমপ্লেক্স হতো। তারপরে দেখা যাক, দেখো এইটা কোশ্চেনটা একটু পড়তে হয়তো প্রবলেম হতে পারে তোমাদের, দেখে নিচ্ছি আমি, এক সেকেন্ড। আচ্ছা, কি বলেছে যে এ ট্রেন ইজ ট্রাভেলিং, উপরেরটার থেকে নিচেরটা পড়ো, এ ট্রেন ইজ ট্রাভেলিং 50% ফাস্টার দ্যান এ বাস। একটা ট্রেন একটা বাসের থেকে 50% ফাস্টার। ঠিক আছে, ট্রেন আর বাসের স্পিডের যদি কথা বলি, তাহলে ট্রেনের স্পিড বাসের থেকে 50% বেশি, মানে 3/2, এটা 2 হলে ওটা 2-এর 50% মানে 1 বেশি হবে, 3 হবে। বোথ স্টার্ট ফ্রম কার্নাল, কার্নাল বলে একটা জায়গা আছে, ঠিক আছে, সেখান থেকে একসাথে যাত্রা শুরু করলো এবং পানিপথে পৌঁছালো। ঠিক আছে, হুইচ ইজ 75 কিলোমিটার, যেটা 75 কিলোমিটার দূরে। সেম টাইমে ওখানে কখন পৌঁছালো, সেম টাইমে পৌঁছালো। অন দি ওয়ে, কিন্তু রাস্তাতে দ্য ট্রেন স্টপ অ্যাট এ স্টেশন ফর 12.5 মিনিট, স্পিড অফ বাস কত? দেখো দুজনে একই জায়গা থেকে স্টার্ট করলো, ঠিক আছে, সেম টাইমে স্টার্ট করলো, সেম টাইমে পৌঁছালো। এটা কিভাবে পসিবল? কারণ দুজনের স্পিড তো আলাদা আলাদা, একজনের 2 তো একজনের 3 স্পিড, ট্রেনটার আগে পৌঁছানোর কথা, কিন্তু না, কেন পৌঁছায়নি? কারণ ট্রেনটা মাঝখানে কিছুক্ষণ টাইম নষ্ট করে যায়। ঠিক আছে, ওয়েট করেছিল। তার মানে আমি বলতে পারি ওই টাইমটা ওয়েস্ট করার জন্যই ওদের একসাথে ওখানটায় পৌঁছালো। তো দেখো বেসিক্যালি গতিবেগের যা রেশিও হয়, আমি যদি টাইমের রেশিও বলি, এদের যে কোনো একটা ডিস্টেন্স যেহেতু সেম, তো পার্টিকুলার একটা জায়গায় পৌঁছাতে তাদের যে টাইম লাগবে, সেই টাইমের রেশিওটা উল্টো হবে, 2/3। অর্থাৎ ট্রেনটার 2 টাইম লাগলে বাসের 3 লাগা উচিত, অর্থাৎ ট্রেনের 1 টাইম কম লাগা উচিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে সেম টাইম লাগছে, কেন? কারণ রাস্তায় ও কিছুটা সময় নষ্ট করেছে। তার মানে আমি বলতে পারি সেটাই হচ্ছে 1-এর বরাবর, যে টাইমটুকু এক্সট্রা লাগলো ওর, তো সেটা তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 12.5 মিনিট। তাহলে 1-এর 12, এটা হচ্ছে 12.5 মিনিট। তো 1-এর যদি 12.5 মিনিট হয়, তাহলে আমাকে বের করতে বলেছে বাসের গতিবেগ কত। তো বাসের গতিবেগ যদি হয়, আমি আগে দেখে নিই বাসের সেই জায়গাটায় পৌঁছাতে কত টাইম লাগলো। 1-এর যদি 12.5 ভ্যালু হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 12×3 = 36 আর 5×3 = 15, মানে 37.5 মিনিট লাগছে। তাহলে বাসটার 37.5 মিনিট টাইম লাগছে কত কিমি যেতে? 75 কিমি যেতে। তাহলে ওর স্পিড যদি বলি, স্পিড অফ বাস, তাহলে 75 কিমি যেতে টাইম লাগছে 37.5, মানে 37.5 মানে 37 পূর্ণ 1/2 বা 75/2 বলতে পারো। কিন্তু এইটা হচ্ছে কিসে আছে? এটা মিনিটে আছে। তো মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ দিতে হয়, তো আলটিমেটলি সেটা পাল্টি খেয়ে উপরে যাবে। আমি এরকম করে দিলাম, এই দুইটাও এখান থেকে পাল্টি খেয়ে চলে গেল এখানে। দেখো 75 75 কাটলো, 60 আর 2 গুণ করলে 120, 120 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে বাসটার গতিবেগ। তারপর সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দি কোশ্চেন মার্ক। এখানে একটা বেসিক্যালি সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে, এটা আমরা এখানেই সলভ করার ট্রাই করি, দেখি দাঁড়াও এক মিনিট। কি বলছে? 12 + 8 - 5 × 1/12, এরকম করে করে এটা ক্যালকুলেট করতে হবে। তো 12 আর 8 যোগ করলে কত হয়? 20 হয়ে যায়। এটা হয়ে যাচ্ছে আমার 5/12। ঠিক আছে, থাকুক। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটাকে আমরা নিপটে নিই। 34 থেকে 19 বাদ দিই, তাহলে কত হবে? 15 হয়ে যাবে। 15 দিয়ে 45-কে ভাগ দিলে 3, অর্থাৎ এই গোটাটার ভ্যালু আসলো শুধুমাত্র 3। তাহলে 20 থেকে 3 চলে গেলে 17, 17 - 5/12। ওকে, এক সেকেন্ড দাঁড়াও, কিছু একটা তো মিস্টেক আছে এখানটায়, নালে পরে পূর্ণ সংখ্যায় তো মান আসবে না। ওকে,
আচ্ছা, এটা একটু কারেকশন হবে, কারণ এটা 5 ইন্টু 1/2 ইন্টু 12 টাইপিং মিস্টেক ছিল। তো বেসিক্যালি এটা তাহলে কত, 2 6 12, 6 5 30 আসবে এই জায়গাটাতে। এখানে আমার কত আসবে, এটা হয়ে যাবে আমার 30। তাহলে আমার যেটা অ্যান্সার চলে আসবে, দেখো কত, 20 মাইনাস 30 মাইনাস 3 দাঁড়াচ্ছে। তাহলে আমার 33, 20 মাইনাস 33 অর্থাৎ মাইনাস 13। তো আমাদের সেটা হয়ে যাবে এখান থেকে এটার উত্তর। আচ্ছা, এই পরে দেখো আরেকটা কি কোশ্চেন আছে, দেখা যাক 15 নাম্বার। বলছে মুভিং অ্যালং এ সার্কুলার পাথ, ঠিক আছে, এক মিনিট, বেশ বড় বড় কোশ্চেন্স খুব। দেখো বলছে মুভিং অ্যালং এ সার্কুলার পাথ, আনস বলে একজন আছে, কে আছে, আনস বলে একজন আছে, ওর কত টাইম লাগছে একটা সার্কুলার পাথ দিয়ে আনস যেতে 18 মিনিট টাইম লাগছে টু কমপ্লিট 1 রাউন্ড। আর সিদ্ধির একজন আছে, ওর 12 মিনিট লাগছে। তো আনসের লাগছে কতক্ষণ, 18, আর সিদ্ধির লাগছে 12। অর্থাৎ যদি আমি এটা বের করি তাহলে 36 লসাগু নেব, 18 2 36, 12 3 36, সময় কার্যের কোশ্চেন। তারা ইফ দে স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট এট দ্য সেম টাইম, দেন আফটার হোয়াট টাইম দে উইল মেট এগেইন এট দ্য স্টার্টিং পয়েন্ট। ও আচ্ছা, আবার কতক্ষণ পরে তাদের দেখা হবে। তো ইন দ্যাট কেস আমাকে যেটা করতে হবে, যে কতক্ষণ পরে তাদের আবার দেখা এখান থেকে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো, যদি এ স্টার্ট করে, একটা জিনিস বোঝো, এ এখান থেকে দুজনে স্টার্ট করলো, তাহলে এই 18 মিনিট পরে এখানে এসে পৌঁছাবে, ও পৌঁছাবে 12 মিনিট পরে, 18 মিনিট 12 মিনিট। তাহলে এটা কি ওই একটা ঘড়ির, মনে আছে যে ঘন্টার প্রশ্ন ছিল আমাদের, যে দুটো ঘন্টা একসাথে বাজলো, তারপরে একজন 18 মিনিট পর পর বাজে, একজন 12 মিনিট পর পর বাজে, তাহলে আবার কখন একসাথে বাজবে। তো সেক্ষেত্রে লসাগু নিতে হবে, যে কতক্ষণ আছে 36। তাহলে দেখা যাবে যে 36 মিনিট টাইম পরে, তখন ক্ষেত্রে আমি কি করব, জাস্ট খালি লসাগু নেব, যে এই 36 মিনিট টাইম পরে ওরা আবার একসাথে বাজবে, অর্থাৎ ওদের একসাথে কিন্তু দেখা হবে 36 মিনিট পরে, ঠিক আছে। লসাগু যেটা সেটাই হবে এখানটায়। মানে বেসিক্যালি যদি কমন সেন্স দিয়ে বলি, তাহলে যখন এ স্টার্ট করলো, এ 12তে এখানে এসে পৌঁছালো, আর ও দৌড়াচ্ছে, ও ততক্ষণে 18 চলে গেছে, ঠিক আছে। ও ততক্ষণে 18 চলে গেছে, আবার ঘুরে আসবে এখানটাতে, ঠিক আছে। আর ও ততক্ষণে 3 পাক ঘুরে, এরকম করে 2 পাক 3 পাক যাই বলো, কিন্তু ওদের দেখা হবে, ঠিক আছে। এইখানটাতে ওদের আবার দেখা হবে। দেখো, একটা ভালো কোশ্চেন আছে, বলছে কোনো একটা ত্রিভুজে তার বাহু তিনটার সমষ্টি যদি 2s হয়, তাহলে সাইন a/2 এর মান কি হবে। বাহু তিনটার সমষ্টি 2s মানে পরিসীমা বলছে, তো নিচের মধ্যে থেকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে আমাদের যেটা কাজে লাগবে সেটা সাইন আর কোসাইন রুল কাজে লাগবে। দেখো, দুটো ফর্মুলা কাজে লাগবে। এক নাম্বার ফর্মুলা যেটা হচ্ছে আমাদের কোসাইন রুল, মানে কস এ, ঠিক আছে। কস এর যেটা ভ্যালু হয়, কস থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যায় বলতো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এইটা তোমাদের প্রথম জানতে লাগবে, এক নাম্বার। আর এর পরের যেটা ফর্মুলা সেটা হবে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা, মানে কস এ, এই ফর্মুলাটা। এবার এখানে আমি আরো জিনিস দেখো, এইখান থেকে আমি কি লিখতে পারবো, a প্লাস বি যদি বের করি, ঠিক আছে, a প্লাস বি এর ভ্যালু হবে কি 2s মাইনাস সি। আবার যদি a প্লাস সি বলি, তাহলে 2s মাইনাস এ পার ওপার করলে সেটা আমরা পরে বসাবো। এখানে আমি এক কাজ করলাম, কস এর এই মানটা পুট করে দিলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখানে এটাকে লসাগু করে দাও 2bc, ঠিক। দেখো একটু বড় হবেই, এখানে হবে কি 2bc মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটুকু দাঁড়ালো। এবার আমি এক কাজ করলাম, এই পার্টটা যেটা আছে সেখান থেকে আমি এ স্কোয়ারটাকে তো রাখলাম, একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এখানে হয়ে যাবে কি বলতো, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হয়ে যাবে জিনিসটা, ডিভাইডেড বাই 2bc। এবার এটা ফর্মুলায় পড়ে গেল, কিসের ফর্মুলায় পড়লো, এটা ফর্মুলায় পড়লো বি স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ারের। এবার নিচে যা ছিল, এবার দেখো এ স্কোয়ার, এটাও পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। অর্থাৎ এটাকে আলটিমেটলি আমি লিখতে পারবো একবার এ প্লাস বি মাইনাস সি লিখতে পারবো, আর একবার এ মাইনাস বি মাইনাস সি। তো সেক্ষেত্রে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে সি হয়ে যাবে, নিচে 2bc থাকবে। নাও এবার আমি কি বললাম, এ প্লাস বি এর পরিবর্তে 2s মাইনাস সি লেখা যাবে, অর্থাৎ এখানে লিখতে পারবো 2s মাইনাস সি হয়ে যাবে। আর এইখানটায় এ আর সি, এ প্লাস সি এর পরিবর্তে লেখা যাবে 2s মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে 2s মাইনাস বি মাইনাস বি। তো আলটিমেটলি কি হলো, 2s মাইনাস 2c 2s মাইনাস 2b, দুই গুলো কমন যাবে, তাহলে 4 কমন হবে, মানে দুটো দুই কমন হয়ে গুণ হয়ে গেল 4। আর এখানে পড়ে থাকলো s মাইনাস সি ইন্টু s মাইনাস বি, এটাই পড়ে থাকবে।
আর তার নিচে পড়ে থাকলো আমার 2BC, তার নিচে কি পড়ে থাকলো 2BC। এবার এটা কিসের ভ্যালু, এটা হচ্ছে এইটার ভ্যালু, সরি এখানে সাইন স্কোয়ার ছিল এটা। এবার এই 2 দিয়ে যদি পাল্ট করো তাহলে এদিকে 2 দিয়ে কাটলে এটাকে একটা 2 কাটা যাবে, বা বলতে পারো বেসিক্যালি 2 কাটবে, নিচে 2 ছিল এই 2ও কাটবে, অর্থাৎ ওটা কাটা চলে গেল। তাহলে এখান থেকে যদি শুধু সাইন a/2 এর মান বের করি তাহলে সেটা কি দাঁড়াবে, স্কোয়ারটা তুললে ওদিকে বর্গমূল হলে পরে রুটের মধ্যে হয়ে যাবে আমার s মাইনাস সি ইন্টু এস মাইনাস বি, আর তার নিচে চলে আসবে বিসি। তো এস মাইনাস সি ইন্টু এস মাইনাস বি বাই বিসি কোথায় আছে, এই যে এখানে আছে ডি নাম্বার লাস্টেরটা, সেটা হবে আমাদের উত্তর। ভালো কোশ্চেন ছিল এটা। নেক্সট দেখো, আচ্ছা বলছে দি সাইডস অফ এ ট্রাইঙ্গেল আর ইন দ্য রেশিও, ঠিক আছে, দ্য সাইডস অফ এ ট্রাইঙ্গেল আর ইন দি রেশিও 3:4:5, দ্য ট্রাইঙ্গেলটা কি হবে তাহলে, ওকে। 3:4:5 রেশিওতে কখন থাকে, যখন এটা পাইথাগোরাসের উপপাদ্যকে মেনে চলে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, ওকে। নেক্সট দেখো, বলছে এইটাকে ইকুয়াল টু, এটা কার সাথে ইকুয়াল হবে, তো এটাকে রেশনালাইজেশন করতে হবে আমাদের ঠিকঠাক করে। এইটাকে আমি দেখো 8-2√5 কে আমি এক কাজ করব, আমি 8-2√15 যে ছিল তার উপর নিচে একটা করে 2 দিয়ে, আসলে 2 দরকার নেই আমার, এমনি হয়ে যাবে। দেখো 8 কে লেখা যাবে √5 এর হোল স্কোয়ার, মাইনাস এই 15টাকে লিখলাম 2 ইন্টু √5 ইন্টু √3, আর প্লাস আরেকটা করে দিলাম √3 এর হোল স্কোয়ার। দেখো কি করলাম, √5 এর স্কোয়ার 5, √3 এর স্কোয়ার 3, 5 আর 3 যোগ করলে 8 হবে, 8 মাইনাস 2√15 আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটা দাঁড়ালো, অর্থাৎ √5 মাইনাস √3 এর হোল স্কোয়ার হয়ে গেল। এবার বর্গমূল ছিল এর উপরে, তাহলে এর উপরে যখন বর্গমূল করবে তখন √5 মাইনাস শুধু √3, এটা দাঁড়াবে আমাদের এখান থেকে উত্তর, ওকে। দেখো 19 নাম্বার কোশ্চেন, আমি মোটামুটি প্রত্যেকটা এই পরে যে ক্লাসগুলো হবে সেগুলোতে শিফট ওয়াইজ করাচ্ছি না, আগে যেমন শিফট ধরে করাচ্ছিলাম, এখানে কোশ্চেন করাবো ক্লাস 9 ক্লাস 10 মানে প্রিভিয়াস ইয়ার পেপার মিক্স থাকবে যেখান থেকে থাকুক, তো সেরকম করে কোশ্চেন থাকবে 20টা-25টা করে কোশ্চেন প্রত্যেকটা ভিডিওতে তোমাদের করাবো, যাতে খুব বড়ও না হয় আবার খুব ছোটও না হয়, দেখতেও পারো বা ভালো লাগে, ইন্টারেস্টটা বজায় থাকে। আচ্ছা এটা সিম্পলিফাই করতে হবে আমাদেরকে, তো এখানে কিভাবে করে করা যায়, দেখো 4 4 16 3, এটা হলো 19/4, 3 3 9 আর 1 10/3, ঠিক। এটাকে যদি লসাগু করা যায় তাহলে কত হবে, 12 হবে, 19 3 হবে 57, আর 4 10 40, মানে হলো 17/12। আর এটা কি হয়ে যাবে, এটা দেখো 4 5 কত হয় 20, এটা হবে 15, আর এটা হলো 12, মানে 3/20, কত হবে 3/20। তো 17/12 কে যদি 3/20 দিয়ে ভাগ দাও, তো ভাগটাকে গুণ করলে কি হবে, পাল্টি খাবে জিনিসটা, তাহলে এখানে কি কাটলো, 2 6 12, 4 3 12, 4 5 20, মানে 17 5 85, আর এটা তো 3 কাটেনি, 3 3 9, ওকে। এইটা দাঁড়ালো এখন অবধি। আর এইখান থেকে কি হবে, এখান থেকে 5 5 কাটবে, 3 3 9, আর 7 7 কাটা গেল, 1/3 দাঁড়ালো, তাহলে এটা প্লাস 1/3। তো এটাকে না আমি 3/9ও লিখতে পারি, তাহলে যোগ করলে পরে 85 আর 3 হবে 88/9, ঠিক আছে। তাহলে 9 9 81, 9 4 7/9, এটা আমাদের এখান থেকে উত্তর চলে আসবে। আরেকটা কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন দেখি। দেখো কোনোদিন যদি ইজি কোশ্চেন যেদিন থাকবে একটু খুবই, সেগুলোতে আমি একটু বেশি করাবো, আর যেদিন মোটামুটি ঠিকঠাক থাকবে, যেমন আছে একটু ভালো কোশ্চেন ছিল মোটামুটি, তো এগুলো 20টা-25টা করেই 20টা কাছাকাছি থাকবে। ইফ দ্য মিন ইজ 25, বলছে মিন বা মধ্যমা যদি হয়ে যায় 25 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 হয়, তাহলে কোএফিসিয়েন্ট ভেরিয়েশন কত হবে, ওকে। দেখো কোএফিসিয়েন্ট ভেরিয়েশন এই ফর্মুলাটা মনে রাখবে, ইজ ইকুয়াল টু এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100%, এটা মনে রাখতে লাগবে, মনে রাখলে পরে ইজিলি হবে, না মনে রাখলে পরে গেল, ঠিক আছে। তো এসডি আমাদের কত দেওয়া আছে এখানটায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 5 আর মিন 25 ইন্টু 100, তো 25 4 100 আর 4 5 20%, এটা আমাদের এখানে উত্তর। তো এখানে আমি 20টা কোশ্চেন করালাম, এইভাবে এই সিরিজটাতে সপ্তাহে 2-3টে যেটুকু পারি মিক্স করে দেবো, কোনোদিন এনটিপিসি দেবো, কোনোদিন গ্রুপ দিয়ে দেবো, যে কটা ক্লাস পারছি তোমাদের জন্য আমার পসিবল হচ্ছে আমি প্রোভাইড করতে হবে। ভিডিওগুলোকে দেখো, ঠিক আছে, এবং কমেন্ট করো যদি আরো কিছু মনে হচ্ছে বা কোথাও ভুল ভ্রান্তি থাকছে বা কিছু থাকছে, ঠিক আছে। তো এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে, গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।